26শে ফেব্রুয়ারি 1959। উরাল পর্বতমালার একটা দুর্গম ঢাল, চারিদিকে শুধু বরফ আর বরফ। তাপমাত্রা তখন -30 ডিগ্রির কাছাকাছি। এই তীব্র ঠান্ডার মধ্যে একদল উদ্ধারকারী কয়েকদিন ধরেই খুঁজে বেড়াচ্ছে 9 জন মানুষকে। তারা প্রায় 1 মাস আগে এই পাহাড়ে ঢুকেছিল। তারপর থেকে তাদের আর কোনো খবর পাওয়া যায়নি। অবশ্যই ওই দিন বিকেলবেলা তারা বরফের ঢালে একটা তাঁবু খুঁজে পায়। তাঁবুটা দেখে সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। অন্তত তাঁবুটা পাওয়া গেছে, এবার হয়তো মানুষগুলোকেও পাওয়া যাবে। কিন্তু তাঁবুটার কাছে গিয়েই সেই স্বস্তি এক মুহূর্তের মধ্যে উবে যায়। তাঁবুর ভেতরে কেউ নেই, কিন্তু সব জিনিসপত্র একদম এজিটেস পড়ে আছে। গরম জ্যাকেট তখনও ভাঁজ করা, জুতো জোড়াগুলো সারিবদ্ধ করে রাখা, খাবার অস্পৃশ্য, ক্যামেরা ডায়েরি সব যেখানে থাকার কথা একদম সেখানেই আছে। দেখে মনে হচ্ছে এই মাত্র কিছুক্ষণ আগেও এই তাঁবুর ভেতর কেউ ছিল এবং হঠাৎ করেই সে সব কিছু ফেলে মাঝখান থেকে গায়েব হয়ে গেছে। কিন্তু এতে অবাক হওয়ার কথা নয়, হয়তো তারা কাছে পিঠেই কোথাও আছে। কিন্তু তারপর উদ্ধারকারীরা তাঁবুটাকে একটু ভালো করে দেখে, আর তখনই পুরো ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। তাঁবুটা ভেতর থেকে কাটা, মানে যারা ভেতরে ছিল তারা দরজা দিয়ে বের হয়নি। তারা ছুরি বা কোনো ধারালো জিনিস দিয়ে তাঁবুটার এক পাশ কেটে বেরিয়ে গেছে, এবং এমন তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে যে গরম জামা কাপড়টুকু পরার সুযোগ পায়নি। একবার জাস্ট ভাবুন, -30 ডিগ্রি ঠান্ডায় রাতের অন্ধকারে পাহাড়ের ঢালে খালি পায়ে বেরিয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এবং কিসের ভয়ে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তদন্তকারীরা যা যা দেখেছেন সেটা তাদের আরো বেশি অবাক করে দিয়েছে। তাঁবুটা আবিষ্কার করার বেশ কিছুক্ষণ পর ওই তাঁবুটার থেকে কিছুটা এগিয়ে 2টো মৃতদেহ পাওয়া যায়। গায়ে কোনো জামা কাপড় নেই, এবং আরো কিছু দূরে আরো 3টে দেহ উদ্ধার করে পুলিশ, এবং আরো বেশ খানিকটা দূরে আরো 3টে দেহ পাওয়া যায়। দেখে মনে হচ্ছিল যেন তাঁবুর দিকে ফেরার চেষ্টা করতে করতে হঠাৎ করেই মারা গেছে তারা। এবং এই ঘটনার আরো 4 মাস পর যখন বরফ ধীরে ধীরে গলতে শুরু করেছে, তখন পাওয়া যায় আরো 4 জনের লাশ। কিন্তু সব থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে এদের শরীরে এমন আঘাত ছিল যেটা দেখেই ডাক্তাররা বলেছে এই চোট পেতে গেলে বড়সড় কোনো গাড়ি দুর্ঘটনার মতো বিশাল ধাক্কা লাগতে হবে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে ওই পাহাড়ের ঢাল বেয়ে গাড়ি চলাচল কোনো মতেই সম্ভব নয়। এবং আজ এই ঘটনার প্রায় 60 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। অনেক তদন্ত হয়েছে, অনেক ব্যাখ্যাও এসছে, কিন্তু সেই রাতে ওই পাহাড়ের ঢালে এক্স্যাক্টলি কি ঘটেছিল সেটা এখনো কেউ নিশ্চিতভাবে বলতে পারেনি। নমস্কার, আমি অপূর্ব, আর বায়োস্কোপালার আরো একটা নতুন ভিডিওতে আপনাকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইতিহাসের সবথেকে বিখ্যাত আর রহস্যময় ঘটনাগুলোর মধ্যে একটা অন্যতম ঘটনা নিয়ে। 1959 সালের সেই বরফে ঢাকা এক রাতের গল্প, যেটা আজও মানুষকে ভাবিয়ে তোলে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, দ্যাট ফ্লগ পাস রহস্য। কিন্তু ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার অনুরোধ, যদি আপনারা আমাদের ভিডিও ভালোবাসেন এবং ভিডিও নিয়মিত দেখছেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তাহলে আপনার কাছে আমার বিনীত অনুরোধ, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটা ক্লিক আমাদের কাছে কিন্তু বিরাট বড় মোটিভেশন। যাই হোক, চলুন এবার ভিডিও শুরু করা যাক। সাল 1959, সোভিয়েত ইউনিয়ন। উরাল পলিটেকনিক ইনস্টিটিউটের কয়েকজন ছাত্রছাত্রী মিলে একটা পাহাড়ি অভিযানের পরিকল্পনা করে। এই দলের নেতা হলো 23 বছর বয়সী ইগর ড্যাতলভ। পাহাড়ে ট্রেকিং আর স্কি করার ব্যাপারে সে বেশ অভিজ্ঞ। এর আগেও সে অনেক কঠিন পাহাড়ি পথে গেছে, তাই এইবারের অভিযানটাও তার কাছে নতুন কিছুই নয়। ইগর তার কয়েকজন বন্ধু আর পরিচিতদের নিয়ে একটা দল তৈরি করে। দলে মোট 10 জন সদস্য, 8 জন ছেলে আর 2 জন মেয়ে। সবাই মোটামুটি একই বয়সের, ওই 20 থেকে 25-এর কোঠায়। তাদের মধ্যে কেউ তখন ইঞ্জিনিয়ারিং পড়ছে, আবার কেউ পড়াশোনা সবে শেষ করেছে। কিন্তু তাদের সবার মধ্যেই একটা জিনিসের মিল আছে, পাহাড়, বরফ আর রোমাঞ্চকর ভ্রমণের প্রতি খুবই টান। এবার তাদের লক্ষ্য উরাল পর্বতমালার উত্তরে দুর্গম এলাকায় অটোরোতেন পর্বতে পৌঁছানো। শীতকালে এই পথকে খুবই বিপজ্জনক ধরা হয়। চারপাশে
শুধু বরফ আর বরফ, তীব্র ঠান্ডা আর প্রবল বাতাস। যে কোনো সময় আবহাওয়া খারাপ হয়ে যেতে পারে, কিন্তু এইসব ঝুঁকি তাদেরকে থামাতে পারেনি, বরং এই কঠিন চ্যালেঞ্জই তাদেরকে আরো বেশি করে উৎসাহ দেয়। কারণ এই যাত্রা সফলভাবে শেষ করতে পারলে তারা সোভিয়েত ইউনিয়নের সবথেকে সম্মানজনক হাইকিং এর যোগ্যতাগুলোর মধ্যে একটা অর্জন করতে পারবে। যাত্রার আগে তারা সবকিছুই একদম ভালোভাবে প্রস্তুত করে, রুট ঠিক করে, প্রয়োজনীয় সরঞ্জাম গুছিয়ে নেয়, দরকারি যা যা পারমিশন লাগবে সেগুলো আগে থেকেই নিয়ে নেয়। সবকিছু একদম স্বাভাবিকভাবেই এগোতে থাকে। এরপর 23শে জানুয়ারি 1959 অবশেষে যাত্রা শুরু হয়। প্রথমে তাদের শহর থেকে তারা ট্রেনে করে রওনা দেয় এবং দীর্ঘ ট্রেন যাত্রায় সবাই বেশ আনন্দেই সময় কাটায়। কেউ গল্প করে, কেউ হাসি ঠাট্টা করে, আবার কেউ জানলার বাইরে বরফে ঢাকা প্রকৃতি দেখতে থাকে। পুরো যাত্রার স্মৃতি ধরে রাখতে দলের সদস্যরা ডায়েরি লিখছে এবং নিয়মিত ছবিও তুলছে, এবং সেই ছবিগুলোতে আজও তাদের মুখের হাসি স্পষ্ট দেখা যায়। 25শে জানুয়ারি তারা পৌঁছায় ইভডেল শহরে এবং সেখান থেকে একটা ট্রাকে করে ভিজাই নামের একটা ছোট্ট গ্রামে যায় তারা। ভিজাই হচ্ছে এই এলাকার সর্বশেষ জনবসতিপূর্ণ গ্রাম, অর্থাৎ এর পরে আর কোনো শহর কিংবা গ্রাম নেই। সামনে যতদূর চোখ যায় শুধু বরফ আর পাহাড়। কিন্তু ভিজায়ে পৌঁছানোর পর একটা সমস্যা দেখা দেয়। দলের একজন সদস্য ইউরি ইউডিনের হঠাৎ করেই শরীর খারাপ হতে শুরু করে। তার হাঁটু আর জয়েন্টের ব্যথা এতটাই বেড়ে যায় যে তার পক্ষে সামনে এগিয়ে যাওয়া একেবারে অসম্ভব হয়ে পড়ে, এবং ফাইনালি বুকে অনেক কষ্ট নিয়ে সে নিজের দলকে বিদায় জানিয়ে বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নেয়। সেই মুহূর্তে সবাই ভেবেছিল দুর্ভাগ্যবশত সে এই রোমাঞ্চকর যাত্রার অংশ হতে পারল না, কিন্তু পরবর্তীতে বোঝা গেছে তার এই একটা সিদ্ধান্তই তার জীবন বাঁচিয়ে দিয়েছিল। কারণ এই দলের বাকি সদস্যদের মধ্যে আর কেউ বেঁচে ফিরতে পারেনি। ইউরি ইউডিনই ছিলেন এই যাত্রার একমাত্র জীবিত সদস্য। ইউডিন ফিরে যাওয়ার পর বাকি 9 জন তাদের পথ চলা চালিয়ে যায়। 27শে জানুয়ারি থেকে আসল ট্রেকিং শুরু হয়। প্রথম দিকে কিছু স্থানীয় মানুষের সাহায্যে জিনিসপত্র বহন করা হয়, কিন্তু ধীরে ধীরে তারা এমন একটা জায়গায় পৌঁছে যায় যেখানে আর কোনো রাস্তা নেই, কোনো গাড়ি চলে না এবং মানুষেরও কোনো দেখা পাওয়া যায় না। চারিদিকে তখন শুধু বরফ, পাহাড় আর ঘন ঝাউবন। এখন তাদের ভরসা বলতে শুধুমাত্র একটা স্কি আর তাদের অভিজ্ঞতা। প্রতিদিন তারা আরো ভেতরের দিকে এগিয়ে যায়, কখনো বরফে ঢাকা বনের মধ্যে দিয়ে হাঁটছে, আবার কখনো জমে যাওয়া নদীর পাশ দিয়ে পথ পেরোচ্ছে। পিঠে ভারী ভারী ব্যাগ, চারপাশে কনকনে ঠান্ডা আর প্রবল বাতাস। তবুও তাদের কারো মধ্যে ক্লান্তির কোনো ছাপ নেই। ওদের লেখা ডায়েরি আর ক্যামেরায় তোলা ছবিগুলো দেখলে বোঝা যায় তখনও সবাই কতটা আনন্দে আছে। এরপর 31শে জানুয়ারি তারা একটা উঁচু জায়গার কাছে পৌঁছে কিছু অতিরিক্ত খাবার, জ্বালানি আর কিছু সরঞ্জাম ওখানেই রেখে দেয়। তাদের প্ল্যান ছিল ফেরার সময় ওগুলো কাজে লাগাবে, এবং সেদিন রাতেও সবকিছু একদম স্বাভাবিক ছিল। সময় মতো তারা খাবার খায়, ডায়েরিতে নিজেদের অভিজ্ঞতা লিখে রাখে এবং পরের দিনের পরিকল্পনা করে। তাদের লক্ষ্য তখনও একটাই, অটরোহণ পর্বতে পৌঁছানো। কিন্তু তারা তখন এটা জানতো না যে তাদের এই যাত্রাপথ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে অটরোহণ পর্বতের জন্য নয়, বরং তার আগেই ঘটে যাওয়া এক চরম রহস্যময় ঘটনার জন্য। 1 ফেব্রুয়ারি 1959 সারাটা দিন ধরে বরফ আর খারাপ আবহাওয়ার সাথে লড়াই করে ইগর দেতলভের দল সামনে এগিয়ে যাচ্ছে। দিনের শেষের দিকে আবহাওয়া হঠাৎ করেই আরো খারাপ হতে শুরু করে। তুষার ঝড় বাড়তে শুরু করে, চারপাশ ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়, দূরের কিছুই ঠিকমতো দেখা যায় না। অনেক ভাবনা চিন্তার পর ইগর সিদ্ধান্ত নেয় সেদিন আর সামনে এগোনো যাবে না। তারা খোলাত সিয়াখল নামের একটা পাহাড়ের ঢালে ক্যাম্প করার সিদ্ধান্ত নেয়। এই খোলাত সিয়াখল নামের অর্থটা কিন্তু একটু অদ্ভুত। স্থানীয় মানসি ভাষায় এর মানে হচ্ছে মৃতদের পাহাড়। যাই হোক, তো সন্ধে নামার পর তারা ওই মৃতদের পাহাড়ে তাঁবু খাটায়, খাবার খায় এবং বিশ্রামের জন্য প্রস্তুতি নেয়। ডায়েরির শেষ লেখাগুলো আর ক্যামেরার ছবিগুলো দেখলে মনে হয় তখন অবধিও সবকিছু একদম স্বাভাবিক ছিল। কেউ হাসছে, কেউ গল্প করছে, কেউ আবার পরের দিনের প্ল্যানিং করছে। কিন্তু তখনও কেউ জানতো না এটাই হতে চলেছে
তাদের জীবনের শেষ রাত। যাত্রা শুরুর আগেই দলের সদস্যরা একটা পরিকল্পনা করে রেখেছিল। পুরো যাত্রা শেষ করে যখন আবার বিজয় শহরে ফিরে আসবে, তখন সেখান থেকে বাড়িতে একটা টেলিগ্রাম পাঠাবে। তাদের হিসেব অনুযায়ী সেটা 12ই ফেব্রুয়ারির মধ্যে পৌঁছে যাওয়ার কথা। কিন্তু 12ই ফেব্রুয়ারি তো চলেই যায়, তারপরেও আরো কয়েকটা দিন কেটে যায়, তবুও কোনো টেলিগ্রাম আসে না। প্রথমে বিষয়টা নিয়ে খুব একটা চিন্তা করা হয় না, কারণ এরকম দুর্গম পাহাড়ি এলাকায় কয়েকদিনের দেরি হওয়াটা কোনো অস্বাভাবিক কিছু নয়। হয়তো খারাপ আবহাওয়ার কারণে তারা সময় মতো ফিরতে পারেনি। কিন্তু দিন যত এগোতে থাকে, বাড়ির মানুষগুলোর চিন্তা তত বেশি বাড়তে থাকে। অবশেষে 20শে ফেব্রুয়ারির দিকে খোঁজ শুরু হয়। প্রথমে বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র আর শিক্ষক খোঁজাখুঁজি শুরু করেন। পরে এই খোঁজে যোগ দেয় সেনাবাহিনী এবং পুলিশ। একদিন যায়, দুদিন যায়, কিন্তু কোথাও কোনো খোঁজ পাওয়া যায় না। অবশেষে 26শে ফেব্রুয়ারি উদ্ধারকারীরা বরফে ঢাকা পাহাড়ের ঢালে সেই তাঁবুটা খুঁজে পায়। তাঁবুর ভেতরে কেউ নেই, কিন্তু সব জিনিসপত্র একদম ঠিকঠাক পড়ে আছে। গরম কাপড়, জুতো, খাবার, ক্যামেরা, ডায়েরি সব যেখানে থাকার কথা একদম সেখানেই পড়ে আছে। আর তাঁবুটা ভেতর থেকে কাটা, মানে যারা ভেতরে ছিল তারা দরজা দিয়ে বের হয়নি। ছুরি বা কোনো ধারালো জিনিস দিয়ে তাঁবুর দেয়াল কেটে বাইরে বেরিয়ে গেছে, এবং এমন তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে যে গরম জামা কাপড় কিংবা জুতো পরার সময়টুকুও পায়নি। -30 ডিগ্রি টেম্পারেচারে রাতের অন্ধকারে পাহাড়ের ঢালে খালি পায়ে বেরিয়ে গেছে। কিন্তু এখানেই প্রশ্ন জাগে, কেন এবং কিসের ভয়ে? এরপর উদ্ধারকারীরা বরফের উপর কয়েকটা পায়ের ছাপ দেখতে পায়। 9 জন মানুষের পায়ের ছাপ, আর সেই ছাপগুলো পাহাড় থেকে নিচের দিকে চলে যাচ্ছে। তো সেই পায়ের ছাপ দেখে উদ্ধারকারী দল সেই পথ ধরে এগোতে থাকে, এবং কিছু দূর যাওয়ার পরেই একটা বড় গাছের কাছে পৌঁছে প্রথম দুটো দেহ খুঁজে পায়, ইউরি ডোরোশেঙ্কো আর ইউরি ক্রিভনিশেঙ্কো। তাদের গায়ে কোনো পোশাক নেই, পাশে একটু আগুন জ্বালানোর চিহ্ন। সবকিছু দেখে মনে হচ্ছিল প্রচন্ড ঠান্ডার মধ্যে তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য মরিয়া চেষ্টা করছিল। এরপর আরো কিছুটা দূর গিয়ে পাওয়া যায় ইগর দেতলভ এবং আরো 3 জনের মৃতদেহ। তাদের অবস্থান দেখে মনে হচ্ছিল তারা আবার তাঁবুর দিকে ফিরে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার আগেই ঠান্ডায় মারা গেছে। কিন্তু তখনও দলের বাকি 4 জনের কোনো হদিশ পাওয়া যায়নি। দিনের পর দিন কেটে যায়, কিন্তু তাদের কোনো সন্ধান মেলে না। অবশেষে 4 মাস পর, মানে মে মাসে, যখন বরফ একটু একটু করে গলতে শুরু করে, তখন উদ্ধারকারীরা বাকি 4 জনের লাশ খুঁজে পায়। জঙ্গলের আরো ভেতরে একটা গভীর খাদে বরফের নিচে চাপা পড়েছিল এই 4 জন। আর এখান থেকে এই পুরো ঘটনাটা আরো জটিল হয়ে যায়। এই 4 জনের দেহ পরীক্ষা করে ডাক্তাররা যেটা দেখলেন, সেটা দেখে তারাও রীতিমতো অবাক হয়ে গেল। 2 জনের মাথার খুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত, আর বাকি 2 জনের বুকের হাড় এমন ভাবে ভেঙে গেছে যেটা দেখে ডাক্তাররা বলছেন এই চোট পেতে হলে গাড়ি দুর্ঘটনার মতো বিশাল কোনো ধাক্কা লাগতে হবে। কিন্তু আশেপাশে এই রকম কিছুরই চিহ্ন নেই। আর সব থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে, শরীরের বাইরে তেমন কোনো বড় ক্ষতও নেই। শরীরের ভেতরে এত বড় আঘাত, কিন্তু বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই। এরপর থেকে একের পর এক নানান ধরনের ধারণা আসতে শুরু করে। অনেকেই মনে করে পাহাড়ের উপর থেকে হঠাৎ করে বরফ নেমে এসেছিল, এবং সেই ভয়ে তারা দ্রুত তাঁবু ছেড়ে বেরিয়ে গেছে, এবং এই ধারণাটাকেই মানুষ সব থেকে বেশি বিশ্বাস করে। কিন্তু এখানেও একটা গভীর প্রশ্ন থেকে যায়, এত এক্সপিরিয়েন্সড একটা দল কি এমন জায়গায় তাঁবু খাটাবে যেখানে তুষার ধসের ঝুঁকি আছে? তারা তো এই পরিবেশে অনেক বছর ধরে ট্রেক করছে, এটা তো তাদের জানারই কথা। আরেকটা ধারণা হচ্ছে সেনাবাহিনীর কোনো গোপন পরীক্ষা, কারণ পরে জানা যায় সেই সময় ওই এলাকায় আকাশে কিছু অদ্ভুত আলো দেখা গিয়েছিল। কিছু কিছু মানুষ মনে করে হয়তো কোনো রকেট পরীক্ষা চলছিল, আবার কেউ কেউ বলে তারা হয়তো এমন কিছু দেখে নিয়েছিল যেটা কোনো সাধারণ মানুষের জানার কথা ছিল না, তাই তাদেরকে প্ল্যান করে সরিয়ে দেওয়া হয়েছে। এমনকি এই ঘটনার সাথে অনেকে ইউএফও কেও জুড়তে থাকে। আরও একটা ইন্টারেস্টিং ধারণা হচ্ছে, কিছু কিছু গবেষক মনে করেন ওই রাতে পাহাড়ি বাতাসের কারণে এমন এক ধরনের ইনফ্রাসাউন্ড বা শব্দ তৈরি হয়েছিল যেটা মানুষের কানে শোনা যায় না,
কিন্তু মস্তিষ্কে সরাসরি প্রভাব ফেলে। এই শব্দ হঠাৎ করে তীব্র আতঙ্ক তৈরি করতে পারে। হয়তো সেই শব্দের কারণেই তারা কোনো কারণ ছাড়াই ভয় পেয়ে তাঁবু ছেড়ে বাইরে বেরিয়ে গেছিল। কিন্তু এই থিওরির পেছনেও কোনো পাকাপোক্ত প্রমাণ নেই। এরপর 2019 সালে রাশিয়ান সরকার আবার এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করে এবং অনেক গবেষণার পর 2020 সালে তারা জানায় সম্ভবত এক ধরনের তুষার ধসের কারণেই পুরো ঘটনাটা ঘটেছিল। তাদের মতে তাঁবুর উপর বরফের চাপ পড়ার পর দলের সদস্যরা ভয় পেয়ে দ্রুত বাইরে বেরিয়ে যায়। তারপর প্রচণ্ড ঠান্ডা, অন্ধকার আর খারাপ আবহাওয়ার মধ্যে তারা আর নিজেদেরকে বাঁচাতে পারেনি। কিন্তু সবাই এই ব্যাখ্যা মেনে নেয়নি, কারণ এখনো বেশ কয়েকটা প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। প্রথম প্রশ্ন হচ্ছে, তাঁবুটা ভেতর থেকে কাটা ছিল কেন? যদি বরফের চাই এসে তাঁবুতে আটকে থাকতো, যতক্ষণে তারা তাঁবুর জানলা কেটে বেরোবে ততক্ষণে তারা তাঁবুর মেইন দরজা দিয়েই বেরিয়ে যেতে পারত। কিন্তু তারা এটা করেনি। এর মানে কি? তাহলে কি ভয়টা অন্য কিছু ছিল? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তারা এত ঠান্ডার মধ্যে গরম কাপড় আর জুতো ফেলে কেন বাইরে বেরোলো? আর তৃতীয়ত, কিছু মানুষের শরীরে এত বড় আঘাত এলো কিভাবে, এবং সেই আঘাত ভেতরে আছে অথচ শরীরের বাইরে কোনো চিহ্নও নেই? দুর্ভাগ্যবশত এই প্রশ্নগুলোর উত্তর আজও একটা রহস্য হয়েই থেকে গেছে। 1959 সালের 1 ফেব্রুয়ারি রাতে সেই পাহাড়ের ঢালে ঠিক কি হয়েছিল সেটা আজও কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। তুষার ধস, সেনাবাহিনীর গোপন পরীক্ষা, ইনফ্রাসাউন্ড, ইউএফও, একের পর এক ব্যাখ্যা এসছে, কিন্তু কোনো ব্যাখ্যাই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারেনি। 9 জন তরুণ ছেলে মেয়ে পাহাড়ে গিয়েছিল একটা স্বপ্ন নিয়ে, এবং কেউ ফিরে আসেনি। আর যে একজন ফিরে এসেছিল, ইউরি ইউডিন, সে সারা জীবন এই প্রশ্নটা বুকে নিয়ে বেঁচেছিল, সেই রাতে ঠিক কি ঘটেছিল। 2013 সালে তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই প্রশ্নের উত্তর খুঁজে গেছেন, কিন্তু দুঃখের বিষয় তিনিও উত্তর পাননি। আর সেই কারণেই দ্যাটলাভ পাসের এই ঘটনাকে আজও পৃথিবীর সব থেকে আলোচিত রহস্যময় ঘটনাগুলোর মধ্যে একটা ধরা হয়। 60 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু সেই বরফে ঢাকা রাতের সত্যিটা এখনো অন্ধকারেই রয়ে গেছে। যাই হোক, আপনার কি মনে হয় সেই রাতে ঠিক কি ঘটেছিল? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এইরকম আর কি কি বিষয় নিয়ে আপনারা ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই, লাভ ইউ।